ভগ্নাংশ i সমান হবে ইন্টিগ্রেশন অফ r স্কয়ার ইনটু dm। এই রাশি ইন্টিগ্রেশন আর সামেশন দুটো একই জিনিস, মানে সাধারণভাবে বোঝার জন্য। সামেশন মানেও যোগ, কিন্তু এই যোগটা হচ্ছে বিচ্ছিন্ন কতগুলো কণার ক্ষেত্রে যোগফলটা, আর ইন্টিগ্রেশন মানে কন্টিনিউয়াস বস্তুর ক্ষেত্রে যোগটাকে ইন্টিগ্রেশন বলে। আলটিমেটলি দুটোই যোগ, এটাও যোগ এটাও যোগ। এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, হ্যাঁ বলো। প্রত্যেকটা ডিএম এর মান সমান নাও হতে পারে। ডিএম হচ্ছে একটা চলরাশি, ঠিক আছে? সেটা নির্ভর করছে তুমি অংশটা কতটা ধরেছো। এই যে ক্ষুদ্র অংশ বললাম, যেরকম ক্ষুদ্র অংশ ধরবে তার উপরে ডিএম এর মানটা নির্দেশ করবে, ঠিক আছে? ডিএমটা হচ্ছে চলরাশি একটা, এটা পরিবর্তনশীল, যেরকম যেরকম অংশ ধরবে সেই অনুসারে তার ভরটা হবে। শুধু মনে রাখার যেটা বিষয় সেটা হচ্ছে ডিএমটা অত্যন্ত ক্ষুদ্র অংশের একটা ভর। অত্যন্ত ক্ষুদ্র অংশ মানে যেটা একটা বিন্দুর সাথে সমতুল্য। কেন বিন্দুর সাথে সমতুল্য ধরেছি? কারণ এই ফর্মুলাটা আমাকে বিন্দু ধরে এসেছে, একটা বিন্দু পার m1 * m3, সেই কারণে একটা ক্ষুদ্র অংশ করব যার ভরটা এরকম m1 * m3 না ধরে ডিএম ধরলাম। ডিএমটা কিন্তু মনে রাখবে চলরাশি, প্রত্যেকটা ক্ষেত্রে ডিএমটা একই নাও হতে পারে, তাই এটাকে চলরাশি বলছি, ঠিক আছে? একটা পাথরের ক্ষেত্রে প্রতিটা ডিএম একই নয়, কারণ আবার বলছি যে ডিএমটা কি ক্ষুদ্র অংশের ভর। এবার আমি ক্ষুদ্র বলতে যতটা বুঝি, তুমি কি ক্ষুদ্র বলতে ততটাই বুঝো? নিশ্চয়ই আমি ক্ষুদ্র বলতে যতটুকু অংশ বুঝবো, তুমি ক্ষুদ্র বলতে সেটুকু বুঝবে না। আমি ক্ষুদ্র মানে আমার কাছে 1 গ্রামটা হচ্ছে ক্ষুদ্র, তোমার কাছে হয়তো 0.1 গ্রামটা হচ্ছে ক্ষুদ্র। তাহলে এটা মানে কি হয়ে যাচ্ছে, একটা আপেক্ষিক ব্যাপার হয়ে যাচ্ছে, যে তুমি যখন ক্ষুদ্র অংশ ধরবে তখন খানিকটা ধরবে, আমি যখন ক্ষুদ্র ধরবো তখন আমার কাছে ক্ষুদ্র অংশ অন্যরকম। বোঝা গেছে? হুম। আচ্ছা, তাহলে পরবর্তী আই আমাকে নির্ণয় করতে হবে আই এর ফর্মুলা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার করব। আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ r স্কয়ার ইনটু dm, এই ফর্মুলাটা ব্যবহার করা হবে। আর এই ক্ষেত্রে যেটা মনে রাখবে সেটা হচ্ছে আই এর মানটা বেসিক্যালি কার উপর নির্ভর করে। আরো একটা জিনিসের উপর আই এর মানটা নির্ভর করে, যেটা এখনো পর্যন্ত বলিনি আমি, সেটা হচ্ছে আই এর ফর্মুলা নাম এইটা, ঠিক আছে? যে ফর্মুলাটা যে ছবিটা থেকে আসছে সেই ছবিটা হচ্ছে এরকম। একটা অক্ষকে কেন্দ্র করে বস্তুটা ঘুরছে, বস্তুর বিভিন্ন কণা আমরা ধরেছিলাম, দূরত্বটা হচ্ছে কিছু একটা r1 r2 r3। এখন পুরোটাকে না ধরে এই পুরো বস্তুটাকে একটা বিন্দু হিসাবে কল্পনা করছে, একটাই মাত্র বিন্দু আছে এইখানে। এই বিন্দুটা অক্ষটার চারিদিকে ঘুরছে, বিন্দুটার ভর হচ্ছে m, দূরত্বটা হচ্ছে r। তাহলে বিন্দুটার জড়তা ভ্রামক i, এটা একটাই কণার ক্ষেত্রে জড়তা ভ্রামক ফর্মুলা হবে m * r², ভর m, দূরত্ব r, তার স্কয়ার। দ্বিতীয় কোনো কণা নেই যোগ করার মতো। এখন বস্তুটা এইখানেই থাকলো, ভর ওর যা আছে একই থাকলো, শুধু অক্ষটাকে এখানে না রেখে অক্ষটাকে আরেকটু পিছিয়ে দিলাম দূরে। অক্ষটাকে পিছিয়ে দেওয়া মানে কি, যদি একটা সুতো বেঁধে পাথরটাকে ঘোরাচ্ছ, তার মানে সুতোর দৈর্ঘ্যটা আরেকটু বাড়িয়ে দিলে, তার মানে ব্যাসার্ধটা কি হয়ে যাবে, ব্যাসার্ধটা বেড়ে যাবে। ব্যাসার্ধটা বেড়ে যাওয়া মানে কি, এই আর এর মানটা চেঞ্জ করে যাচ্ছে। আর এর মানটা যদি চেঞ্জ করে যায় তাহলে আই এইটাও চেঞ্জ করবে, আর এর মানটা যদি চেঞ্জ করে। তার মানে আই এর মানটা কার উপর নির্ভর করছে, বেসিক্যালি অক্ষটা কোথায় অবস্থিত বা বস্তু থেকে অক্ষটা কত দূরে অবস্থিত। যদি অক্ষটা যদি পাল্টে যায় তাহলে আই এর মানটাও কিন্তু পাল্টে যাবে। এখন একটা বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে অক্ষ বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকম ভাবে অক্ষটা থাকতে পারে।
অক্ষ যদি পাল্টে পাল্টে যায় তাহলে আয়ের মানটাও পাল্টে পাল্টে যাবে। কিভাবে অক্ষ পাল্টে সেখানে আসছে শুধু মনে রাখবে যে আয়ের যেটা মান সেটা অক্ষের উপর নির্ভরশীল, কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে। অক্ষ পাল্টে গেলে আয়ের মানটাও পাল্টে যাবে। গেলে আয়ের মানটা পাল্টে যাবে। এই অক্ষ পাল্টানোটা কি রকম ভাবে হতে পারে, যেমন এইটা একটা সিটি, ঠিক আছে, এটা একটা সিটি মানে বাস্তবিক ক্ষেত্রে জ্যামিতিক বস্তু হচ্ছে এটা একটা বৃত্তাকার চাকতি। এটা কি রকম ভাবে ঘুরতে পারে বৃত্তাকার চাকতিটাকে, কি রকম ভাবে ঘুরতে পারে না এরকম ভাবে বৃত্তাকার চাকতিটা ঘুরতে পারে, যেমন আপাতত ঘোরাচ্ছি আমি। এই ক্ষেত্রে আমার যে আঙুলটা আছে এই আঙুলটা হচ্ছে অক্ষ, সেই অক্ষটাকে কেন্দ্র করে বৃত্তাকার চাকতিটা ঘুরছে, ঠিক আছে। এরকম ভাবে ঘুরতে পারে, অক্ষ হচ্ছে আঙুলটা। এখন এই অক্ষটাকে পরিবর্তন করে দেওয়া যায় কিরকম ভাবে, চাকতিটা এরকম ভাবে না ঘুরে তো এরকম ভাবেও ঘুরতে পারতো, এরকম ভাবে ঘুরতে পারতো, ঠিক আছে। তাহলে আগের ঘূর্ণনটা আর এই ঘূর্ণনটা নিশ্চয়ই আলাদা আলাদা। এটা এরকম ভাবে ঘুরছে, ঘুরছিল, অক্ষ হচ্ছে আমার আঙুলটা, ঠিক আছে। এখন ঘুরছে কি রকম ভাবে, এখন ঘুরছে এইরকম ভাবে, দুটো ঘূর্ণন কিন্তু সম্পূর্ণ পৃথক। এরকম ভাবে যদি ঘুরে তাহলে অক্ষ কোনটা সেক্ষেত্রে, অক্ষ হচ্ছে এই দেখো, এই দুটো আঙ্গুল দিয়ে ধরেছি, এই দুটো আঙ্গুল দিয়ে ধরেছি, ঠিক আছে। এই দুটোর যেটা সংযোজক রেখা সেই রেখাটা হচ্ছে অক্ষ, এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরছে, এরকম ভাবে ঘুরতে পারে। কিংবা ঘূর্ণনটা এরকমও হতে পারে, এই উপর নিচে ধরলাম তারপরে ঘুরালাম, দেখো প্রত্যেকটা ঘূর্ণন কিন্তু আলাদা আলাদা, এরকম ভাবেও ঘুরতে পারে। এই ক্ষেত্রে অক্ষ কোনটা, এই ক্ষেত্রে অক্ষটা হচ্ছে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এটা হচ্ছে অক্ষ, অক্ষের সাপেক্ষে ঘুরছে। এই ঘূর্ণনটার ক্ষেত্রে অক্ষ কোনটা, অনুভূমিক ভাবে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এটা সাপেক্ষে ঘুরছে। যদি এরকম ভাবে ঘুরে, অক্ষ কোনটা, অনুভূমিকই কিন্তু এই দিকে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা অক্ষ কিন্তু আলাদা আলাদা, ঘূর্ণনও আলাদা আলাদা। তাহলে এইরকম ভাবে অক্ষ যদি পাল্টে যায় তাহলে ঘূর্ণন পাল্টে যাবে, আর ঘূর্ণন যদি পাল্টে যায় তাহলে আয়ের মানটাও কিন্তু পাল্টে যাবে। এটা একটু খেয়াল রাখবে অঙ্ক করার ক্ষেত্রে, যে কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে সেই অনুসারে আয়ের মানটা কিন্তু চেঞ্জ। বৃত্তীয় গতিতে গতিশক্তি, এর আগে যে বৃত্তীয় গতি চ্যাপ্টারটা পড়া হয়েছিল সেখানে দেখা গেছিল যে বৃত্তীয় গতি আর রৈখিক গতি দুটো সমীকরণগুলো একই ধরনের হয়। বৃত্তীয় রৈখিক গতিতে সমীকরণ ছিল, সবথেকে সহজ সমীকরণটা হচ্ছে v সমান u প্লাস মাইনাস at। রৈখিক গতিতে, বৃত্তীয় গতিতে সমীকরণটা একই হয়, শুধুমাত্র নোটেশন গুলো পাল্টে যায়। v এর জায়গায় হবে কি, ওমেগা 2 সমান হবে ওমেগা 1 প্লাস মাইনাস a, এটা ছিল রৈখিককরণ, আর জায়গায় হবে কৌণিককরণ আলফা ইনটু t। এই জাতীয় সমীকরণগুলো হয়, ঠিক আছে, অর্থাৎ সমীকরণগুলো একই। এখন গতিশক্তির ক্ষেত্রেও সমীকরণগুলো একই। গতিশক্তি, রৈখিক গতিতে আমরা গতিশক্তির ফর্মুলা কি পড়েছি, গতিশক্তির ফর্মুলা পড়েছি, গতিশক্তি যদি ই দিয়ে লিখি, ই কে কাইনেটিক এনার্জি, যদিও কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা পড়ানো হয়নি তাও নিশ্চয়ই মনে আছে, গতিশক্তি হয় হাফ এম ভি স্কয়ার। কিন্তু এই হাফ এম ভি স্কয়ার যে ফর্মুলাটা গতিশক্তির, এটা হচ্ছে রৈখিক গতির জন্য। আমরা বার করতে চাইছি বৃত্তীয় গতিতে গতিশক্তির ফর্মুলা কি হবে যদি বস্তুটা ঘোরে। তাহলে বৃত্তীয় গতিতে গতিশক্তির ফর্মুলাটা একই টাইপের হবে, শুধুমাত্র নোটেশন গুলোকে আমাকে চেঞ্জ করতে হবে। কি রকম নোটেশন চেঞ্জ করতে হবে না, হাফ বৃত্তীয় গতির ক্ষেত্রে এম, এম দেখি, এমটা হচ্ছে ভর। রৈখিক গতিতে ভরের কাজ কি, ভর হচ্ছে জড়তার পরিমাপ, জাড্ডের পরিমাপ। এখন বৃত্তীয় গতির ক্ষেত্রে সেই জড়তার পরিমাপটাকে, জড়তার পরিমাপ হচ্ছে জড়তার পরিমাপ আই, তার মানে এমটা আই দ্বারা রিপ্লেস হবে। রৈখিক গতিতে এম এর যা কাজ, বৃত্তীয় গতিতে আই এর কাজটা একই, এই দুটো সমতুল্য রাশি, তাহলে আই হবে। আর ভি মানে রৈখিক গতি, রৈখিক গতির জায়গায় কি হবে, বৃত্তীয় গতি ওমেগা, তাহলে আই ইনটু ওমেগা স্কয়ার। তাহলে বৃত্তীয় গতিতে গতিশক্তির ফর্মুলা হবে এটা, হাফ ইনটু আই ইনটু ওমেগা স্কয়ার। আপাতত তুলনামূলকভাবে বললাম, এখানে ক্যালকুলেশন করেও দেখিয়ে দেবো যে এই ফর্মুলাটাই হবে। শুধুমাত্র অঙ্ক করার সময় একটু খেয়াল রাখবে যে রৈখিক গতিতে ফর্মুলাগুলো অলরেডি পড়া হয়েছে তোমাদের, সেই ফর্মুলাগুলো বৃত্তীয় গতিতে হবে, শুধুমাত্র নোটেশন গুলো চেঞ্জ করতে হবে। নোটেশন গুলো কি কি চেঞ্জ করবে সেটা আগে একটা চার্ট লিখিয়ে দিয়েছিলাম,
সেই চার্ট অনুসারে নোটেশন গুলো চেঞ্জ হবে। যেমন বৃত্তীয় গতি রৈখিক গতির ক্ষেত্রে যেটা ইউ বা ভি বেগ, সেটাকে কি দিয়ে লেখা হয়? সেটাকে ওমেগা দ্বারা রিপ্লেস করা হয়, ওমেগা 1 ওমেগা 2 ইত্যাদি দ্বারা। রৈখিক গতিতে যেটা এ রৈখিক ত্বরণ, সেটা বৃত্তীয় গতিতে কি চেঞ্জ হয়ে যাবে? আলফা দিয়ে চেঞ্জ হয়ে যাবে। রৈখিক গতিতে যেটা বল এফ বল, সেটা বৃত্তীয় গতিতে কি দ্বারা চেঞ্জ হবে? বৃত্তীয় গতিতে টাউ, এফ সমান এম ইনটু এ, টাউ সমান আই ইনটু আলফা। সমীকরণ দুটো তুলনা করে লিখে দিলাম এটা একই। আর রৈখিক গতিতে যেটা ভর এম, সেটা বৃত্তীয় গতিতে হয়ে যাবে আই বা জড়তা ভ্রামক। এই চেঞ্জ গুলোকে একটু খেয়াল রাখবে। রৈখিক গতির সমীকরণে যে যে জায়গায় ইউ ভি এ এফ এম এগুলো থাকবে, বৃত্তীয় গতির ক্ষেত্রে সেই সেই জায়গায় ওমেগা আলফা টাউ আই এগুলো বসিয়ে দিলে ফর্মুলাগুলো পাওয়া যাবে। এখন দেখা যাক বৃত্তীয় গতিতে গতিশক্তির ফর্মুলাটা কি হয়। ধরে নেওয়া যাক এই হচ্ছে একটা অক্ষ, এই অক্ষটাকে কেন্দ্র করে কোনো একটা বস্তু এগুলো ক্ষেত্রে যাই হোক ঘুরছে। এইখানে একটা কণা আছে, এইখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, আরো অসংখ্য কণা থাকতে পারে। প্রত্যেকটা কণার এক একটা কণার ভর হচ্ছে m1, এর ভর হচ্ছে m2, এর ভর হচ্ছে m3, আলাদা আলাদা ধরলাম। যে অক্ষ ধরে নিচ্ছে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ওমেগা কৌণিক বেগ নিয়ে বস্তুটা, এবং প্রত্যেকটা বিন্দুর অক্ষ থেকে দূরত্ব আলাদা আলাদা। এটা r1, এটা r2, এটা r3, আলাদা আলাদা দূরত্বে ঘুরছে। এখন পুরো বস্তুটা যেহেতু ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, প্রত্যেকটা কণার বেগ ওমেগা, কৌণিক বেগটা ওমেগা হলেও প্রত্যেকটা কণার রৈখিক বেগ আলাদা আলাদা হবে। কেন রৈখিক বেগ আলাদা আলাদা হবে? এরকম একটা সমীকরণ জানা আছে, v সমান ওমেগা ইনটু r। রৈখিক বেগ সমান হচ্ছে কৌণিক বেগ গুণিত ব্যাসার্ধ। এখন প্রত্যেকটা কৌণিক বেগ একই, এরো ওমেগা এরো ওমেগা এরো ওমেগা। কিন্তু এর যদি রৈখিক বেগ বার করতে চাই, তাহলে ওমেগা ইনটু আর মানে r1, আর এর মানটা যদি কম হয় তাহলে v এর মানটা কম হবে। আর এর মানটা m2 এর ক্ষেত্রে বেশি, r2 টা আর এর মানটা বেশি, তাহলে v এর মানটা বেশি হবে। অর্থাৎ রৈখিক বেগটা প্রত্যেকটা কণার ক্ষেত্রে আলাদা আলাদা, যদিও কৌণিক বেগটা একই। এখন যে কোনো একটা কণার কথা যদি বিচার করো, m1 কণার গতি বিচার করছি, এবং কণার গতি যদি বিচার করো, এর কৌণিক বেগ বেগ সমান হচ্ছে ওমেগা, সরি হ্যাঁ কৌণিক বেগ ওমেগা। এখন এর রৈখিক বেগ কত? রৈখিক বেগ সমান, যদি v1 ধরে নিই, m1 কণার রৈখিক বেগ হচ্ছে v1, v1 এর ফর্মুলা কি? v সমান ওমেগা ইনটু 1, তাহলে এই ক্ষেত্রে ওমেগা ইনটু r1 হবে, যেহেতু ব্যাসার্ধটা r1 সেহেতু ওমেগা ইনটু r1। তাহলে m1 কণার গতি শক্তি কত? গতি শক্তি যদি v1 হিসাবে ধরে নিই, গতি শক্তির ফর্মুলা হাফ m v স্কয়ার, এটা গতি শক্তির ফর্মুলা। এবং তাহলে এই ক্ষেত্রে হবে হাফ m1 v1 স্কয়ার, যেহেতু কণাটার ভর m1 বেগ v1 ধরেছে, v1 টা আগে বার করেছো ওমেগা ইনটু r1, তাহলে v1 স্কয়ারের জায়গায় v এর মানটা বসিয়ে দাও, তাহলে u1 সমান হাফ m1 v1 স্কয়ার মানে হয়ে যাবে ওমেগা স্কয়ার r1 স্কয়ার। এটা হচ্ছে এক নম্বর কণাটার গতিশক্তি, অর্থাৎ m1 ভরের কণাটার গতিশক্তি হচ্ছে এই। একই রকম ভাবে যদি আমরা m2 ভরের কণার গতিশক্তি বার করতাম, m2 ভরের, তাহলে নিশ্চয়ই m2 ভরের কণার ক্ষেত্রে গতিশক্তি e2 হিসাবে যদি লিখি, e2 সমান বের হবে হাফ m2 ওমেগা স্কয়ার r2 স্কয়ার। e3 তিন নম্বর কণার গতিশক্তি e3 সমান হাফ m3 ওমেগা স্কয়ার r3 স্কয়ার। এরকম ভাবে চলতে থাকবে, যতগুলো কণা আছে প্রত্যেকটা কণার ক্ষেত্রে ফর্মুলাটা একই হবে, শুধু সাফিক্স গুলো পাল্টে পাল্টে যাবে। তাহলে পুরো বস্তুটার কথা যদি বিচার করি, পুরো বস্তুটার গতিশক্তি কত? তাহলে প্রত্যেকটা কণার গতিশক্তিটা আছে সেটা যোগ করলে পুরো বস্তুটার গতিশক্তি পাবো। তাহলে মোট গতিশক্তি
যদি ইকে হিসাবে ধরি কাইনেটিক এনার্জি সমান হবে ওই E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট 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 আরো যতগুলো কণা আছে প্রত্যেকটা যোগ করতে হবে। তাহলে E1 E2 E3 এগুলো যদি যোগ করো দেখো ওমেগাটা কমন চলে যাবে, হাফ ইনটু ওমেগা স্কয়ার এটা কমন চলে যাবে, তাহলে হাফ ওমেগা স্কয়ার কমন গেল। যদি কমন যায় তাহলে E1 এর জন্য কি পড়ে থাকবে, ওমেগা স্কয়ার কমন নিয়ে নিচ্ছে হাফ ওমেগা স্কয়ার, তাহলে পড়ে থাকবে M1 R1 স্কয়ার। E2 এর জন্য পড়ে থাকবে M2 R2 স্কয়ার প্লাস E3 এর জন্য M3 R3 স্কয়ার প্লাস ডট 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 এরকম চলতে থাকবে। এখন এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা এলো এইটাই তো জড়তা ঘনকের ফর্মুলা ছিল, এটা সমান আই। তাহলে থার্ড ব্র্যাকেটের পুরো টার্মটার জায়গায় আমরা লিখে দিতে পারি হাফ থার্ড ব্র্যাকেটের টার্মটা হচ্ছে আই ইনটু ওমেগা স্কয়ার। এই গতিশক্তির ফর্মুলা বৃত্তীয় গতির ক্ষেত্রে ইকে সমান ই। দেখো রৈখিক গতির ফর্মুলার সাথে একই চলে এসেছে। রৈখিক গতিতে ফর্মুলা ছিল হাফ এম ভি স্কয়ার, এটা রৈখিক গতির ক্ষেত্রে ফর্মুলা, এটা বৃত্তীয় গতির ক্ষেত্রে এম এর জায়গায় আই চলে এসেছে, ভি এর জায়গায় ওমেগা চলে এসেছে, বাকি ফর্মুলার টাইপটা একই আছে। এই হচ্ছে বৃত্তীয় গতির ক্ষেত্রে গতিশক্তির ফর্মুলা কি হবে, হাফ ইনটু আই ইনটু ওমেগা স্কয়ার। বৃত্তীয় গতিতে কৃতকার্য কৃতকার্যের ফর্মুলা, এই ছবিটা কাজে লাগবে না। আচ্ছা বৃত্তীয় গতিতে কৃতকার্যের ফর্মুলা নির্ণয় করার আগে আমরা রৈখিক গতিতে কার্য ফর্মুলা কি হয়। রৈখিক গতিতে কার্যের ফর্মুলা কার্য এটা W দিয়ে লেখা হয়, কার্য সমান বল গুণিত ত্বরণ, এমনিতে সাধারণভাবে লিখলে F ইনটু S প্রযুক্ত বল গুণিত রৈখিক ত্বরণ। তাহলে যদি বৃত্তীয় গতি বিচার করতে চাই, গতি বৃত্তীয় গতিতে কার্য W সমান কি বললাম যে দুটো সমীকরণ একই জাতীয় হয়, শুধু নোটেশন গুলো পাল্টে যাবে। নোটেশন আচ্ছা F এখানে F আছে, রৈখিক গতিতে বলের যা ভূমিকা বৃত্তীয় গতিতে সেই ভূমিকাটা কে পালন করে, গতি অবস্থায় টর্ক মানে টাউ। তাহলে এখানে যদি F হয় এখানে বৃত্তীয় গতির ক্ষেত্রে সেটা টাউ হবে। এখানে যদি S টা কি রৈখিক সরণ, তাহলে বৃত্তীয় গতির ক্ষেত্রে সেটা কৌণিক সরণ হবে, থিটা হবে, টাউ ইনটু থিটা। তাহলে বৃত্তীয় গতির ক্ষেত্রে কার্যের ফর্মুলা এটা হবে। এখন দেখবো যে আদৌ এটা হবে কিনা। ঠিক আছে, W সমান টাউ ইনটু থিটা হয় কি হয় না সেটা একটু দেখো। মানে ছবি আঁকতে পারো, সেটা হচ্ছে যে কোনো সাইজ শেপের একটা বস্তু এরকম এগুলো যাই হোক না কেন, এরকম একটা বস্তু আছে, এর মধ্যে ঘূর্ণন ঘটাবো। ঘূর্ণন ঘটাতে গেলে আমাকে দু জায়গায় দুটো দ্বন্দ্ব বল প্রয়োগ করতে হবে। দ্বন্দ্ব বল ধরে নিচ্ছি এই দিকে একটা বল প্রয়োগ করলাম আর এই দিকে একটা বল প্রয়োগ করলাম, সমান একই মানে সমান না বিপরীতমুখী বল। এই বলটার মান হচ্ছে F, এই দিকে যেটা বল প্রয়োগ করছে সেটা হচ্ছে F। F মানেরই দুটো বল প্রয়োগ করা হয়েছে এবং ক্রিয়া রেখাগুলো আলাদা আলাদা, তার মানে এর মধ্যে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে এবং ছবিতে যে দিকে বলটা প্রয়োগ করা হয়েছে সেই অনুসারে ঘূর্ণনটা হবে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এখন ঘূর্ণন কেন্দ্র কোনটা হবে, ঘূর্ণন কেন্দ্র হবে এই দুটো বলকে যদি একটা রেখা দ্বারা যোগ করে দিই, লম্ব লম্ব দূরত্ব যেটা দুটো বলের মধ্যে, এটা হচ্ছে লম্ব দূরত্ব। এখন লম্ব দূরত্ব এই সংযোজন রেখার কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, একদম পুরোপুরি মাঝখানটাকে কেন্দ্র করে নাও ঘুরতে পারে। ধরে নিচ্ছি এই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরছে, এটা হচ্ছে ঘূর্ণন কেন্দ্র ও, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে,
যদি এইদিকে বল প্রয়োগ করা হয় খানিক সময় পরে যখন বস্তুটা ঘুরে যাবে এ বিন্দুটা আর এইখানে থাকবে না, বি বিন্দুটাও আর এইখানে থাকবে না। কি ঘটনা ঘটবে? বি বিন্দুটা খানিকটা উপরে উঠে যাবে, এ বিন্দুটা খানিকটা নিচে নেমে চলে আসবে। ধরে নিচ্ছি এ বিন্দুটা আপাতত আছে এইখানে, আর বি বিন্দুটা তাহলে খানিকটা উপরে উঠে গেল এইখানে। সরি, এ বিন্দুটা আছে এই এরকম কোন একটা জায়গায়, তাহলে বি বিন্দুটা থাকবে। যদি কেন্দ্রের সাথে যোগ করে দিই এরকম কোন একটা জায়গায় বি বিন্দুটা চলে আসবে। তাহলে এই বিন্দুটাকে এ নাম না দিয়ে এ ড্যাশ নাম দিচ্ছি, আর এই বিন্দুটাকে বি ড্যাশ নাম দিচ্ছি, মানে ঘূর্ণন ঘটার পর এ বিন্দুটা এইখানে চলে এসেছে, বি বিন্দুটা এরকম কোন একটা জায়গায় চলে গেছে। কতটা অ্যাঙ্গেলে ঘুরেছে? ধরেছি এই যে ঘুরেছে এই দিক থেকে এই দিকে, এই কোণটা অত্যন্ত ক্ষুদ্র এবং কোণের মানটা হচ্ছে ডি থিটা। তাহলে ডি থিটাটা হচ্ছে এই ক্ষেত্রে কৌণিক সরণ, ডি থিটা ঘটেছে। এবার কৃতকার্য নির্ণয় করো কিভাবে? যদি ডি থিটাটা বা কৌণিক সরণ এইখান থেকে এইটুকু যে সরণ হয়েছে ডি থিটাটা অত্যন্ত ক্ষুদ্র হয়, অত্যন্ত ক্ষুদ্র হয়, তাহলে এই এ থেকে এ ড্যাশ পর্যন্ত যে দূরত্বটা এটা যদিও হবে একটা বৃত্তাকার পথে, কিন্তু অত্যন্ত ক্ষুদ্র যদি হয় অ্যাঙ্গেলটা, তাহলে এই এ থেকে এ ড্যাশ পর্যন্ত এটা একটা সরল রেখা বলেই মনে হবে। তাহলে এ থেকে এ ড্যাশ হচ্ছে রৈখিক সরণ এই ক্ষেত্রে। তাহলে এই ছবিটাতে কৌণিক সরণ, কৌণিক সরণ সমান হচ্ছে ডি থিটা। এটা অত্যন্ত ক্ষুদ্র আমরা ধরে নিচ্ছি। তাহলে এ বিন্দু সরণ কতটা হয়েছে? এ বিন্দু সরণ হচ্ছে এ থেকে এ ড্যাশ পর্যন্ত। তাহলে এ থেকে এ ড্যাশ এটা হচ্ছে এ বিন্দু সরণ। কারণ এ বিন্দু সরণ যদি এইটা হয়, এ বিন্দুতে তো একটা বল প্রয়োগ করা হয়েছে F, তাহলে কতটা কার্যবল হয়েছে? তাহলে এ বিন্দুতে কৃতকার্য, কৃতকার্য W সাফিক্স দিয়ে এ বলছি, এ বিন্দুতে কৃতকার্য বলগণিত সরণ, বল কত বল প্রয়োগ করা হয়েছে F, আর সরণ কতটা হয়েছে? এ থেকে এ ড্যাশ পর্যন্ত, এটা হচ্ছে সরণ। এখন এ থেকে এ ড্যাশ এটাকে আমরা চেঞ্জ করব। এ থেকে এ ড্যাশ এটা তো অ্যাকচুয়ালি তো বৃত্তচাপ, চাপ সমান এই ধরনের একটা ফর্মুলা বৃত্তীয় গতি, বৃত্তীয় গতিতেই হয়েছে কোণ সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। এক্ষেত্রে কৌণিক সরণ কতটা হয়েছে? কৌণিক সরণ হয়েছে ডি থিটা, এই পরিমাণ কৌণিক সরণ হয়েছে। এটা হচ্ছে কোণ সমান চাপ এ থেকে এ ড্যাশ পর্যন্ত গেছে, এটা হচ্ছে বৃত্তচাপটা এ থেকে এ ড্যাশ বাই ব্যাসার্ধ। এ বিন্দুটার ব্যাসার্ধ কত? কেন্দ্র তো ও বিন্দুটা, তাহলে ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এ এ ড্যাশ ডিভাইড বাই ও এ, এটা লেখা যেতে পারে। তাহলে এ এ ড্যাশ সমান কত? এ এ ড্যাশ সরণটা, সরণ সমান ও ইনটু এ, এটা হচ্ছে ব্যাসার্ধ এদিকে গুণ করে দাও ইনটু ডি থিটা। এখন এ এ ড্যাশ এর জায়গায় এটা একটু বসিয়ে দাও, তাহলে W সাফিক্স দিয়ে a সমান হবে f ইনটু f ইনটু OA ইনটু d থিটা। এটা হচ্ছে a বিন্দুতে কৃতকার্য W A এর ফর্মুলা। কিন্তু আরো একটা বল প্রয়োগ করা আছে কোথায়? B বিন্দুতে, এবং B বিন্দুটাও খানিকটা সরে গেছে B থেকে B ড্যাশ পর্যন্ত। যদিও সরণটা বৃত্তাকার পথেই ঘটবে, কিন্তু যেহেতু B থিটাটা অত্যন্ত ক্ষুদ্র ধরেছি, তাহলে B থেকে B ড্যাশ এইটা একটা সরল রেখা হিসাবে ধরে নেওয়া যেতে পারে। আর সরল রেখা হিসাবে যদি আমরা ধরে নিই, তাহলে B বিন্দুতে কৃতকার্যের পরিমাণটা বার করো একই রকম ভাবে। B বিন্দুতে কৃতকার্য B বিন্দু সরণ সমান B B ড্যাশ, এটা হচ্ছে B বিন্দু সরণ, B ছিল B ড্যাশ হয়ে গেছে। তাহলে B বিন্দুতে কৃতকার্য, B বিন্দুতে কৃতকার্য,
কৃতকার্য। যদি w সাফিক্স দিয়ে b লিখি, বল গণিত সরণ f ইনটু b b ড্যাশ বল এটা সরণ, এটা কৃতকার্য। এই b b ড্যাশটাকেও চেঞ্জ করব একই রকম ফর্মুলা দ্বারা। এইটা তো সেই d থিটা কোণেই ঘুরেছে, তাহলে d থিটা সমান চাপ b থেকে b ড্যাশ পর্যন্ত, এটা হচ্ছে চাপ b b ড্যাশ, এটা হচ্ছে বৃত্তচাপ। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ও থেকে বি পর্যন্ত, ও থেকে বি পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে নিশ্চয়ই বি বি ড্যাশ সমান কি পাবো, বি বি ড্যাশ সমান পাবো ও বি ইনটু ডি ডি থিটা। এই বি বি ড্যাশ এর জায়গায় বসিয়ে দাও, তাহলে w সাফিক্স দিয়ে b সমান হবে f ইনটু বি বি ড্যাশ এর জায়গায় ও বি ইনটু ডি। তাহলে a বিন্দুতে একটা কৃতকার্য f এ w এ বেরিয়েছে, b বিন্দুতে কৃতকার্য w b বেরিয়েছে। তাহলে মোট কৃতকার্য কত হবে পুরো বস্তুটার উপর, দুটো কার্যের যোগফল। তাহলে মোট কার্যটা নির্ণয় করলাম, দুটো কার্যের যোগফল। মোট কার্য, মোট কার্য w সমান হবে w a প্লাস w b, এই দুটো যোগফল। আর w a আর w b দুটোকে যোগ করে দাও, w সমান দুটোকে যোগ করলে দেখো কিছু কমন যাবে, মানে f o a d থিটা, এটা f o b d থিটা, তাহলে f আর d থিটা এটা কমন যাবে, তাহলে f কমন গেল আর d থিটা কমন গেল, পড়ে থাকবে o a প্লাস o b। এখন o a আর o b এই দুটো যোগ করলে কি পাবো, a b পাওয়া যাবে। তাহলে w হচ্ছে f ইনটু a b ইনটু d থিটা, এটা করব f ইনটু a b। এই টার্মটাকে একটু খেয়াল করো, f ইনটু a b, এখানে কি প্রযুক্ত হয়েছে, দ্বন্দ্ব, দুটো সমান আর বিপরীতমুখী বল, ক্রিয়া রেখাগুলো আলাদা আলাদা। তাহলে f ইনটু a b এটা কি ইন্ডিকেট করছে, f মানে দ্বন্দ্বের যে কোনো একটা বল, আর ab মানে দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব। এটা কিসের ফর্মুলা, এটা টর্কের ফর্মুলা, যে দ্বন্দ্বের যে কোনো একটা বল গুণিত বল দুটোর মধ্যে লম্ব দূরত্ব, মানে এইটুকু টার্ম হচ্ছে টর্ক নির্দেশ করবে। তাহলে w সমান হচ্ছে f ইনটু ab, এটা জায়গায় টাও বসালাম ইনটু d থিটা। তাহলে যে ফর্মুলাটা আগে বলা হয়েছিল তুলনামূলক ভাবে, সেই ফর্মুলাটাই ফিরে এলো। বৃত্তি গতিতে কৃতকার্যের ফর্মুলা হবে টাও ইনটু ডি থিটা, টর্ক গণিত যেটা কৌণিক সরণ হবে সেই কৌণিক সরণ। হ্যাঁ, কি এবিটা কেন, বল কোশ্চেনটা বলো, কোশ্চেনটা আরেকবার বলো। f ইনটু ab এটা কি বলো, f টা হচ্ছে, এই ছবিটাকে খেয়াল করো, ছবিটা হচ্ছে দুদিকে দুটো বল প্রয়োগ করা হয়েছে, এইরকম দুটো বলকে দ্বন্দ্ব বল বলা হয়, আগের দিন যেটা পড়া হয়েছে দ্বন্দ্ব বল। f টা হচ্ছে দ্বন্দ্বের যে কোনো একটা বলের মান, সেই f। আর ab টা কি, ab টা হচ্ছে দ্বন্দ্বের দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে f ইনটু ab এটা কিসের ফর্মুলা, f ইনটু ab হচ্ছে দ্বন্দ্বের যে কোনো একটা বল ইনটু বল দুটোর মধ্যে লম্ব দূরত্ব, এইটাই তো টর্কের ফর্মুলা। তাহলে f ইনটু ab এই পুরোটা জায়গাতে আমি টাও লিখলাম, টর্ক, f ইনটু ab মানেই হচ্ছে টর্ক, তাই টাও লিখলাম। ঠিক আছে, তাহলে টাও ইনটু d থিটা এই। আর রৈখিক গতিতে কৃতকার্যের ফর্মুলা তো অলরেডি জানেন, f ইনটু s বা f ইনটু ds। যাই হোক, তাহলে দেখো আবার তুলনা করে দেখো, এখানে প্রযুক্ত বল আছে, বলের জায়গায় এখানে টর্ক আছে, দুটো সমতুল্য। এখানে s মানে রৈখিক সরণ, এখানে d থিটা মানে কৌণিক সরণ, ফর্মুলাগুলো একই টাইপের। এরপর বাকি যা কিছু ফর্মুলা পাবো নেক্সট, যেটা কাজে লাগবে সেটা হচ্ছে বৃত্তীয় গতিতে কৌণিক ভরবেগ।
ভরবেগ রৈখিক গতিতে ভরবেগ পড়েছে, ভরবেগ একটা ইম্পর্টেন্ট আছে। রৈখিক গতিতে তোমার যেটা ভরবেগ রৈখিক ভরবেগকে ছোট হাতের p দ্বারা ইন্ডিকেট করা হয়। p সমান হয় ভর m ইনটু v, এই জাতীয় ফর্মুলা হয়। p সমান m ইনটু v। তাহলে বৃত্তীয় গতিতে যেটা ভরবেগ সেটাকে কৌণিক ভরবেগ বলে। তাহলে কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগটা মনে রাখবে, কারণ এটা অনেক জায়গায় কাজে লাগবে। কৌণিক ভরবেগকে ক্যাপিটাল L দ্বারা ইন্ডিকেট করা হয়, ক্যাপিটাল L। এর ফর্মুলা কি হবে? দুটো একই জিনিস, শুধু নোটেশন গুলো পাল্টে যাবে। এইখানে m আছে, m এর জায়গায় হয়ে যাবে ভরের সাথে সমতুল্য হচ্ছে i, জড়তা ভ্রামক। আর এখানে v আছে, v এর সাথে সমতুল্য হচ্ছে ওমেগা। তাহলে কৌণিক ভরবেগের ফর্মুলা হবে i ইনটু ওমেগা। i টা m এর সাথে সমতুল্য, ওমেগাটা v এর সাথে সমতুল্য। এই হচ্ছে কৌণিক ভরবেগের ফর্মুলা। এখন এই কৌণিক ভরবেগের সাথে রৈখিক ভরবেগের একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। কৌণিক ভরবেগের সাথে রৈখিক ভরবেগের সম্পর্কটা একটু দেখে নাও। কৌণিক আর রৈখিক ভরবেগের সম্পর্ক। আচ্ছা, L সমান এমনিতে ফর্মুলা আছে I ইনটু ওমেগা। এখন এই যে I এর জায়গায় আমরা নিশ্চয়ই I এর ফর্মুলাটা ব্যবহার করতে পারি। I এর ফর্মুলা কি ছিল? সামেশন ওভার mi ri তার স্কয়ার, এটা ছিল I এর ফর্মুলা। I ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, আর ইনটু বাইরে একটা টার্ম আছে ওমেগা, I ইনটু ওমেগা। দেখি এখন প্রত্যেকটা কণার ক্ষেত্রে কৌণিক বেগের মানটা একই। ঠিক আছে, যে ছবিটা আগে আঁকা ছিল যে এই হচ্ছে অক্ষ, সেই অক্ষটাকে কেন্দ্র করে কোন একটা বস্তু ঘুরছে, এবড়ো খেবড়ো সাইজ সেভ যেমনই হোক। এখানে একটা কণা ভর হচ্ছে m1, এখানে একটা কণা ভর হচ্ছে m2, অন্য জায়গায় m3। প্রত্যেকটা ব্যাসার্ধ আলাদা আলাদা, এটা r1, এটা r2, এটা r3, ব্যাসার্ধগুলো আলাদা আলাদা ছিল। ঠিক আছে, যদি ওমেগা কৌণিক বেগে ঘুরে তাহলে প্রত্যেকটার কৌণিক বেগ ওমেগা, এটার ওমেগা, এটার ওমেগা, এটার ওমেগা, কিন্তু প্রত্যেকটা রৈখিক বেগ আলাদা আলাদা হবে। ঠিক আছে, যদি m1 কণাটার রৈখিক বেগ যদি v1 ধরে নিই, v1, তাহলে v1 সমান কি হবে? v1 সমান ওমেগা ইনটু r1, এটা কি m2, v2 যদি ধরি তাহলে v2 সমান ওমেগা ইনটু r2, ইন জেনারেল যদি ধরে নিই। সাধারণভাবে v এর ফর্মুলা কি হবে? সাধারণভাবে তাহলে v এর ফর্মুলা হবে নিশ্চয়ই vi সমান ওমেগা ইনটু ri হবে। vi মানে যে কোনো i 1 2 3 4 যা কিছু হতে পারে, ফর্মুলাটা তো এই টাইপেরই হবে। তাহলে vi সমান ওমেগা ইনটু ri। vi টা হচ্ছে i তম কণার বেগ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। ri টা হচ্ছে i তম কণার দূরত্ব অক্ষ থেকে, r1 r2 r3 যা কিছু হতে পারে। এটা এটা এখানে একটু অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই ফর্মুলাটাকে যদি একটু ভেঙে লিখি এরকমও লেখা যায়, সামেশন ওভার i ইকুয়ালস টু 1 থেকে n যেমন আছে তেমনই থাক। আচ্ছা, mi এটাকে তো এরকম ভাবেও লেখা যায়, ওমেগা ইনটু ri ইনটু আরেকটা ri। দেখো আগেরটার সাথে একই আছে, mi আছে, ri স্কয়ার আছে, এখানে একটা ri দুটো ri, তাহলে ri স্কয়ার আর একটা ওমেগা আছে। এরকম ভাবে কেন লিখলাম? এই ওমেগা ইনটু ri এর জায়গাতে আমি vi লিখবো, মানে রৈখিক বেগটা v সমান ওমেগা ইনটু r হয়, তাহলে এটার জায়গায় vi লেখা যেতে পারে। তাহলে এইটা সমান হবে সামেশন ওভার mi ইনটু vi ইনটু
আড়াই এমআই ইন্টু ভিআই ইন্টু আড়াই। এখন এখানে যে এমআই ইন্টু ভিআই এটা কি? এমআই ইন্টু ভিআই এটা হচ্ছে ভর গুণিত বেগ, মানে রৈখিক ভরবেগ এম ইন্টু ভি, পিটা কে ইন্ডিকেট করছে। তাহলে এটাকে লেখা যেতে পারে সামেশন এমআই ইন্টু ভিআই, এটাকে পিআই নাম দিলাম ইন্টু আরআই। তাহলে এল কৌণিক ভরবেগ এর ফর্মুলা হচ্ছে এইটি, রৈখিক ভরবেগের সাথে সম্পর্ক হচ্ছে এটা, আই ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। এটা রৈখিক আর কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটাকে একটু সহজ সরল করে নেওয়া যায়। সহজ সরল করে নেওয়া যায় এইভাবে, যদি একটাই মাত্র কণা থাকে, একটি মাত্র কণা থাকে, তাহলে এল কৌণিক ভরবেগ, একটাই মাত্র কণা থাকে তাহলে এল কৌণিক ভরবেগ সমান, একটাই মাত্র কণা থাকলে শুধু 1 p1 r1 হবে, বা শুধুমাত্র p ইনটু r, এটি p1 r1 ও লিখতে পারো, যোগ করার মতো আর কিছু নাই, একটা যদি কণা থাকে। এখন এটা না হয় সম্পর্ক, এটা কিন্তু স্কেলার সম্পর্ক, স্কেলার সম্পর্ক। এর একটা ভেক্টর সম্পর্ক পাবো। ভেক্টর সম্পর্ক মানে কি? p টা কিন্তু একটা ভেক্টর রাশি, রৈখিক ভরবেগ, আর ব্যাসার্ধটাও কিন্তু একটা ভেক্টর রাশি। এখন p হচ্ছে রৈখিক ভরবেগ, n হচ্ছে কৌণিক ভরবেগ। p টা যদি ভেক্টর রাশি হয় তাহলে নিশ্চয়ই এটাও ভেক্টর রাশি হবে। তার মানে এখানে একটা ভেক্টরের সম্পর্ক পাবো। ভেক্টর সম্পর্কটা হচ্ছে এরকম, l ভেক্টর সমান হবে r ভেক্টর ক্রস p ভেক্টর, দুটো ভেক্টরের ক্রস গুণফল। p ক্রস r নয় কিন্তু r ক্রস p। p ক্রস r নয় কেন? p ক্রস r নয় কেন এটা জানতে বুঝতে গেলে তোমাকে ক্রস প্রোডাক্টের দিক নির্ণয়ের যে নিয়মগুলো ছিল সেই দিক নির্ণয়ের নিয়মগুলোকে ভেরিফাই করতে হবে তোমাকে। ঠিক আছে? একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে, ধরে নিচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে বৃত্তীয় গতিতে যে কোনো ভেক্টরের দিক কোন দিকে হয়? অক্ষ বরাবর। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে অক্ষ বরাবর উপরের দিকে। এটা হচ্ছে কার দিক? এটা হচ্ছে এল ভেক্টরটার দিক, এল ভেক্টরের দিক এটি। আর ভেক্টরের দিক কোনটা? যদি কণাটা কোনো একটা মুহূর্তে এইখানে থাকে, কণাটা কোনো একটা মুহূর্তে এইখানে, তাহলে আর ভেক্টরের দিক হচ্ছে কেন্দ্র থেকে এইদিকে, এইটা হচ্ছে আর ভেক্টরের দিক। পি ভেক্টরের দিক কোনটা? ভরবেগের দিক। বস্তুটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এর গতিবেগের দিক হচ্ছে স্পর্শক বরাবর এইদিকে গতিবেগ, আর যেদিকে গতিবেগ সেই দিকে হচ্ছে ভরবেগ। এটা হচ্ছে পি ভেক্টরের দিক। এবার এই ছবিটা থেকে ক্রস প্রোডাক্টের নিয়মটা ভেরিফাই করবে দিক নির্ণয়ের, যে আর ক্রস পি করলে কোন দিক বেরোচ্ছে আর পি ক্রস আর করলে কোন দিক বেরোচ্ছে, যেটা ছবিটার সাথে ম্যাচ খাবে সেটাই ফর্মুলা হবে। ডট আর কৌণিক ভরবেগের সম্পর্ক, টর্ক আর কৌণিক ভরবেগের সম্পর্ক। কি হলো? টর্ক টাও, এই যে ফর্মুলা আগে প্রথমে প্রমাণ করা হলো সেটা হচ্ছে আই ইনটু আলফা, এটা আজকে প্রথমে প্রমাণ করা হয়েছে। টাও সমান আই ইনটু আলফা। ওই এফ সমান এম ইনটু এ এর মতো, এম এ
এফ এর জায়গায় টাউ, এম এর জায়গায় আই, এর জায়গায় আলফা। সমীকরণটা একই টাইপের। এখন টাউ সমান আইটা যেমন আছে থাক, আলফা, আলফাটা কি? আলফাটা কৌণিক ত্বরণ, এটাকে নিশ্চয় লেখা যায় ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। এটা একদম বৃত্তীয় গতির প্রথমে কৌণিক ত্বরণের ফর্মুলা এটাই ছিল ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। এরপর আইটাকে ভেতরে গুণ করে দাও, তাহলে টাউ সমান হবে আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1 পুরোটা ডিভাইড বাই টি। আই ওমেগা 2 এটা কি? ওমেগা আই ইনটু ওমেগা, এটা তো কৌণিক ভরবেগ নির্দেশ করে, আই ইনটু ওমেগা। তাহলে আই ইনটু ওমেগা 2 এটা নিশ্চয় অন্তিম কৌণিক ভরবেগ, আই ইনটু ওমেগা 2 সমান হচ্ছে অন্তিম কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। যেহেতু ওমেগা 2 টা অন্তিম বেগ, সেহেতু অন্তিম কৌণিক ভরবেগ। আই ইনটু ওমেগা 1 সমান এটা নিশ্চয়ই প্রাথমিক কৌণিক ভরবেগ। তাহলে i ইনটু ওমেগা 2 মাইনাস i ইনটু ওমেগা 1 যে টার্মটা আছে উপরের টার্মটা, i ইনটু ওমেগা 2 মাইনাস i ইনটু ওমেগা 1 এটা কি? অন্তিম কৌণিক ভরবেগ মাইনাস প্রাথমিক কৌণিক ভরবেগ, মানে ভরবেগ, কৌণিক ভরবেগের পরিবর্তন, কৌণিক ভরবেগের পরিবর্তন, কৌণিক ভরবেগের পরিবর্তন। কৌণিক ভরবেগের পরিবর্তন যদি এই টার্মটা হয় পুরোটা i ইনটু ওমেগা 2 মাইনাস i ইনটু ওমেগা 1 বাই টি আছে, তাহলে ডট টাউ সমান আমরা কি লিখতে পারি? i ওমেগা 2 মাইনাস i ওমেগা 1 এটা হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন, পরিবর্তন বাই নিচে, নিচে হচ্ছে সময়। তাহলে কোনো কিছুকে সময় দিয়ে ভাগ করলে নিশ্চয়ই পরিবর্তনের হারটা বেরোবে, তাহলে টাউ সমান বেরোবে কৌণিক ভরবেগের পরিবর্তনের, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টাউ সমান। এটা দেখো তুলনা হবে প্রযুক্ত বল F এর সাথে, F এর সাথে তুলনা হয়ে যাবে। F এর ফর্মুলা কি ছিল? নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলে? কোন একটা বস্তুর উপর প্রযুক্ত বলটা বস্তুটার রৈখিক ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান। F সমান হয় রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেটা বলে F সমান রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, এখানে টর্কটা একই বেরিয়ে গেল, দেখো এটা কৌণিক ভরবেগের পরিবর্তনের হার বেরিয়ে গেছে। আমরা এইটা বৃত্তীয় গতির ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র হিসেবে কল্পনা করে নিতে পারি, যে কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত টর্কটা হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান। এর আগে আমরা বলেছিলাম যে F টা টাউটা সমতুল্য রাশি, F টা রৈখিক গতির ক্ষেত্রে রৈখিক ত্বরণের সৃষ্টি করে, টাউটা বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ত্বরণের সৃষ্টি করে। তাহলে দুটো যদি সমতুল্য রাশি হয়, দুটোর ফর্মুলা গুলো একই হবে। ফর্মুলা গুলো দেখেছিলাম একই টাইপের, যে F সমান ছিল m ইনটু a, এটা টাউ সমান i ইনটু আলফা, সমজাতীয় সমীকরণ। এখানে দেখলাম সূত্রটাও একই একই বেরিয়ে যাচ্ছে। F টা হচ্ছে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, এটা বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। এইটুকুই আজকে, এতদূর পর্যন্তই থাক। এটুকুই পড়ে পরের দিন এটা শেষ।